নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। আপনাদের সঙ্গে আমি, আমার নাম শান্তনু। এক মাসের উপর হয়ে গেছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে, কলকাতায়, গোটা রাজ্যে, গোটা দেশে বলা যায়, এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে তিনটে শব্দ, তিনটে ওয়ার্ড সব সময় কিন্তু আমরা শুনতে পাচ্ছি, আমরা প্রত্যেকে শুনতে পাচ্ছি, উই ওয়ান্ট জাস্টিস। এই মুহূর্তে দাঁড়িয়ে সেটি চেঞ্জ হয়েছে উই ডিমান্ড জাস্টিস। সকাল দুপুর রাত দখল থেকে শুরু করে এ রাজ্য, এ শহর একাকার আন্দোলনের নাম উই নিড, উই ডিমান্ড, উই ওয়ান্ট জাস্টিস। কেন বলছি উই নিড জাস্টিস? আপনারা জানেন 8 তারিখ 9 তারিখ অর্থাৎ 9 তারিখে 9ই অগস্ট আরজিকর মেডিকেল কলেজে যে নৃশংসতা হয়ে গেছে, একজন ফিমেল মহিলা ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হয়, এবং এই খুনের পেছনে আমরা প্রত্যেকে মনে করছি দুর্নীতি শব্দটা কিন্তু খুব ভাইটাল একটি রোল প্লে করে। ইতিমধ্যেই সিবিআই, ইডি তদন্ত করছে, এবং যারা অ্যাকিউজ তাদেরকে অলরেডি তারা ইন্টারোগেট করে অ্যারেস্ট করেছে। আমাদের সবার নজর একদিকে, যে নির্যাতিতা তিলোত্তমা যেন বিচার পায়, এবং আমরা আপনাদের সামনে কিন্তু স্টেপ বাই স্টেপ প্রতিটাই আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এর জন্যই ট্রাইব টিভি বাংলার এই নতুন অনুষ্ঠানে দুর্নীতি শব্দটা যেটা বললাম, নীতি নির্ণয় না দুর্নীতি, ভালো করে খেয়াল করবেন, নীতি নির্ণয় না দুর্নীতি, অর্থাৎ পলিসি আর করাপশন, এই দুটো ইন্টার রিলেটেড। কীভাবে রিলেট করা যায় আমরা এই নিয়েই কিন্তু সমাজের কাছে তুলে ধরার চেষ্টা করব, যে এই দুটো শব্দ কিভাবে জড়িত এই নৃশংস ক্রাইম অর এই মার্ডারের সঙ্গে। এই নিয়েই সিরিজ বাই সিরিজ, এপিসোডস বাই এপিসোডস আপনারা দেখবেন এই অনুষ্ঠান, এবং আমরা সব ডোমেনের, অর্থাৎ আমাদের সমাজের, সোসাইটির বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, বিভিন্ন প্রফেশনের মানুষকে আমরা আনবো, অধ্যাপক থেকে শুরু করে, লয়ার থেকে শুরু করে, ডক্টর থেকে শুরু করে, রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে প্রত্যেককে আনবো, যাতে তাদের ওপিনিয়ন আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারি। আমরা আজকে এই প্রথম পর্বের, অর্থাৎ নীতি নির্ণয় না দুর্নীতি, এই এপিসোডের অর্থাৎ এই পর্বের প্রথমেই, অর্থাৎ আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছে, আপনার সঙ্গে পরিচয় করিয়ে দেবো, অধ্যাপক ডক্টর বিশ্বজিৎ দাস। বিশ্বজিৎবাবু, আপনাকে ট্রাইব টিভি বাংলায় স্বাগত, এবং নীতি নির্ণয় না দুর্নীতি এই অনুষ্ঠানে স্বাগত। প্রথমেই আমি যেভাবে শুরু করলাম, আমাদের দর্শক যারা আছেন, অনেকে সোশ্যাল মিডিয়া আপনারা দেখেন, টেলিভিশন বাদ দিয়েও, আপনারা কমেন্ট করবেন, আপনারা জানাবেন আপনাদের সুচিন্তিত মতামত, কি ভাবছেন আপনারা, যেভাবে আমরা অনুষ্ঠানে আমরা আপনাদের সামনে তুলে ধরছি। ডক্টর দাস, আপনাকে প্রথমেই জিজ্ঞেস করবো, যেটা এখনো পর্যন্ত যা ঘটনা ঘটে গেছে 9 তারিখ, এবং যত দিন যাচ্ছে, 1 মাসের উপর হয়ে গেল, আন্দোলন, জুনিয়র ডাক্তারদের অভিযান, সব কিছু নিয়ে কি বলবেন? এই ঘটনাটার নিন্দা করা ছাড়া কোনো ভাষা নেই, কিন্তু এই ঘটনাটা কেন ঘটল, এর পেছনের কারণ কি, সেটা নাগরিক সমাজে আজকে ভাবনার জায়গা এসেছে। আপনি ভেবে দেখুন, যেদিন এই ঘটনা ঘটল, ঘটনার পরে আমাদের এই রাজ্যের সব মানুষ কিন্তু জানতে পারেনি, বরং চেষ্টা চলেছিল খুব তাড়াতাড়ি যাতে এটার একটা সমাধান হয়। হাসপাতাল প্রশাসন এবং পুলিশ তড়িঘড়ি করে বিষয়টা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন। ঘটনার দিন যখন প্রথমে সকালে গিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ, অ্যাসিস্ট্যান্ট সুপার, তিনি দেখলেন তাদেরই একজন সহকর্মী, জুনিয়র ডক্টর, তাকে মৃত অবস্থায়, অসংলগ্ন অবস্থায় পড়ে থাকতে দেখলেন। দেখার পরে কি করলেন? কারণ তারা জানেন আমরা কোনো মানুষের মৃত্যু হলে ডাক্তারদের কাছে গিয়ে সার্টিফিকেট নিই, এখানে ডাক্তাররা নিজেরা দেখলেন, এবং প্রথমে বাড়িতে প্রথম ফোনে জানালেন, বাবা ফোন ধরলেন, আপনারা কি আসতে পারবেন, আপনার মেয়ে অসুস্থ। দ্বিতীয়বার বললেন, আপনার ফোন নাম্বার জোগাড় করেছি, আপনারা তাড়াতাড়ি আসুন। তৃতীয়বার বললেন, আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি, আপনার মেয়ে আত্মহত্যা করেছে। আমরা এখন জানি যে 3টে ফোনই মিথ্যে তথ্য দিয়েছিল।
সেই পরিবারকে। ডক্টর দাস, আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করে জিজ্ঞেস করব, মিথ্যে তথ্য দিয়েছিল যেটা আপনি বলছেন, দুর্নীতি যে শব্দটা প্রথমেই বললাম, এখানেই দুর্নীতি শুরু হলো। এখানেই দুর্নীতি শুরু হলো। আমার 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 যে কোয়েশ্চেনটাকে আমি ফ্রেম করতাম, যে সেক্ষেত্রে নীতি দুর্নীতি, নীতি নির্ণয় দুর্নীতি যে অনুষ্ঠানে আমরা নামকরণ করেছি, এখানে কি নীতির গলা টিপে ধরে দুর্নীতি করা হলো? এবং যে দুর্নীতি ডে বাই ডে, দিনের পর দিন আমরা আপনাদের সামনে তুলে ধরছি, সংবাদ মাধ্যম তুলে ধরছে, এবং আমাদেরও ট্রাইব টিভি বাংলা তো আপনার রেগুলার বেসিসে দেখছেন, যে এই দুর্নীতি তো আজকে নয়, আজ থেকে নয়, বহুদিন ধরে কিন্তু এই দুর্নীতি চলছে। তাহলে নীতির গলা টিপে দুর্নীতি করলো কারা, কেন করলো, কি মোটিভে করলো? খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। ঠিক এই জায়গাটায় পৌঁছানোর চেষ্টা করছিলাম। এই দুর্নীতি শুরু হলো, কারা করলেন? অভিযোগ কাদের বিরুদ্ধে? হাসপাতাল প্রশাসনের বিরুদ্ধে, পুলিশের বিরুদ্ধে। হাসপাতাল প্রশাসন বা হাসপাতালের যে সিস্টেম, আমরা তারপর থেকেই দেখতে পেলাম একের পর এক দুর্নীতি। এবং কারা যুক্ত রয়েছেন? সন্দীপ ঘোষের মতো মানুষ, তার অনুচর যারা ডক্টর রয়েছেন তারা। আজকে একটা সিস্টেমকে করাপ্ট করতে গেলে একজন মানুষ করাপ্ট করতে পারে না। একা সন্দীপ ঘোষ যদি এ কাজ করতেন তাহলে কখনো করা সম্ভব হতো না। তার সঙ্গে যারা আছেন, তাকে যারা মদত দিচ্ছেন, তাকে যারা প্রশ্রয় দিচ্ছেন, তার অন্যায়কে যারা তোয়াজ করছেন, তাদেরকে খুঁজে বের করার লড়াই শুরু হলো। একদমই। এবং আপনাকে একটু কাটছট করে বলি, আজকে ডাক্তাররা যাদেরকে কিন্তু আমরা সাধারণ মানুষ ভগবান হিসেবে দেখি, আমরা যাচ্ছি যে কোনো প্রবলেমে, আমাদের হোক, আমাদের ফ্যামিলি মেম্বার্স হোক, বন্ধু বান্ধব হোক, প্রথম কারোর শরীর খারাপ হলে কিন্তু ডাক্তার ডাকো, ডাক্তারদের কাছে যাও। সেই জুনিয়র ডাক্তাররা ডাক্তার হয়ে আজ রাস্তায় বসছে আন্দোলন করতে। দুর্নীতির আরেকটি উদাহরণ। হ্যাঁ, তাদের তো অনেকগুলো দাবি ছিল, এক নয় একাধিক দাবি। একটা জিনিস ভেবে দেখুন, আজকে আমরা নীতি এবং দুর্নীতির কথা বলছি। এই ছবি কিন্তু শুধু আরজিকর হাসপাতালে নয়, পশ্চিমবঙ্গের যতগুলো সরকারি হাসপাতাল আছে প্রত্যেকটা ক্ষেত্রে সিস্টেমের মধ্যে এই দুর্নীতি। আজকে আরজিকরের ঘটনা আমাদের মিডিয়ার সামনে এসছে বলে আমরা জানতে পারছি। যদি এই দুর্নীতির গলা টিপে না ধরা হয়, আমরা সংবাদ মাধ্যম যদি গলা টিপে না ধরতে পারি, তাহলে কালকে অন্য হাসপাতাল নিয়ে অনুষ্ঠান করতে হবে, পরশু আরেকটা হাসপাতাল নিয়ে অনুষ্ঠান করতে হবে। একটা কথা বলুন তো, যেদিন প্রথম জুনিয়র ডাক্তাররা লালবাজার অভিযানে গেল, সেই লালবাজার অভিযানের সামনে তাদেরকে আটকানোর জন্যে তাদের একটাই দাবি ছিল, বিনীত গোয়েলের পদত্যাগ। এবং তারা সরাসরি বলেছিল, আপনি মনে করেন ডক্টর দাস, তাদের এই যে দাবি, আমরা জানি অন্যান্য দাবিও কি আছে, স্বাস্থ্য সচিবকে পদত্যাগ করতে হবে, পুলিশ কমিশনারকে তারা শীত দ্বারা পুলিশ কমিশনার রিসিভ করছেন, তার নিজের পদত্যাগপত্র পদত্যাগ করতে হবে। এর থেকে বড় গিফট মনে হয় না কেউ পাওয়া যায়। পৃথিবীর কোথাও এটা হয়েছে কিনা আমার সন্দেহ আছে যে পুলিশ কমিশনার নিজে নিজের পদত্যাগের চিঠি বা সুপারিশ বা দাবি গ্রহণ করছে। আপনি মনে করেন তাদের দাবি ন্যায্য? না, আমি শুধুমাত্র পুলিশ কমিশনারের পদত্যাগ ন্যায্য মনে করি না। কেন করি না? কারণ পুলিশ কমিশনার একটা সিস্টেমের সব থেকে উপরে আছে। পুরো সিস্টেমটাকে যদি রিবুট না করা যায়, রিস্টার্ট না করা যায়, তাহলে একজন পুলিশ কমিশনার কখনোই এই সমস্যার সমাধান করতে পারবে না, দুর্নীতি থামবে না। আমি আরেকটা কথা বলবো, যে তিলোত্তমা তার নিজের জীবন দিয়ে একটা শিরদাঁড়ার সংজ্ঞা দিলেন। আমাদের জুনিয়র ডাক্তার ফ্র্যাটার্নিটি, অন্যান্য সিনিয়র ডাক্তাররা একদিনে আরজিকর তৈরি হয়নি। এতদিন তারা তাদের শিরদাঁড়া রিবুট করেননি কেন? এতদিন তাদের শিরদাঁড়া রিস্টার্ট করেননি কেন? কোথায় প্রতিবাদ উঠেছে? আজকে একটা মৃত্যু দিয়ে, তিলোত্তমার মৃত্যু দিয়ে প্রত্যেকের শিরদাঁড়াটা আবার রিবুট করা হলো। খালি পুলিশ নয়, আমার মনে আছে আমরা স্বাধীনতার আগের দিন রাতে, অর্থাৎ 14 তারিখ রাতে বিনীত গোয়েলকে বলতে শুনেছিলাম যে দুর্বৃত্তরা এসে হাসপাতালের তথ্য লোপাট করলো, ভেঙে দিল, তার দায়কার সংবাদ মাধ্যমের। আমার লজ্জা লাগে জানেন। আমি সঙ্গে সঙ্গে ফিরে গেছিলাম 1947 সালের 14ই আগস্ট রাতের বেলা। জওহরলাল নেহেরু প্রথম ক্ষমতা নিয়ে বলছেন ভারতবর্ষের সংবাদ মাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ। আর 2024 14ই আগস্ট রাতে বিনীত গোয়েল বলছেন ম্যালিশিয়াস অ্যাটেম্পট বাই মিডিয়া,
সংবাদ মাধ্যম দায়ী, লজ্জার। কিন্তু তারপরেও পুলিশের উপর আমি ভরসা রাখি। সেই দিন তার থেকে 200 মিটারের মধ্যে দাঁড়িয়ে মানিকতলা থানার ওসি বলেছিলেন যে এখানে পুলিশের ভূমিকা থেকে সংবাদ মাধ্যমের ভূমিকা সদর্থক। চোখে আঙুল দিয়ে সত্যি ঘটনা দেখিয়েছিলেন। সিট দ্বারা আছে পুলিশেরও, আমরা সব পুলিশের খবর রাখি না, এত তাড়াতাড়ি ভরসা হারানো যাবে না। কিন্তু যারা প্রশাসনের সঙ্গে দুর্নীতিকে মদদ দিচ্ছেন তাদের এই নেক্সাস, তার বন্ধন ভেঙে দিতে হবে। শুধু ডাক্তার নয়, নাগরিক সমাজ আমরা সবাই দুর্নীতির বিরুদ্ধে আজকে রুখে দাঁড়িয়েছি। একদমই একদমই। এবং আপনাদের দর্শকদের আমরা বলবো যে আমাদের যে এই অনুষ্ঠান, অর্থাৎ নীতি নির্ণয় না দুর্নীতি, দুর্নীতি সমাজের কাছে কত বড় একটা কার্স, অভিশাপ, এবং তার আফটার এফেক্ট কি হতে পারে একটি উদাহরণ তো আপনারা দেখছেন, যার জন্য গোটা রাজ্য, গোটা দেশ, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এই আন্দোলন চলছে। এবং আমরাও কিন্তু দর্শকদের সামনে তুলে ধরবো, সমাজের সামনে তুলে ধরবো নীতি নির্ণয় না দুর্নীতি, অর্থাৎ দুর্নীতি যেখানে হবে, যে জায়গায় হবে, যখন হবে, যে করবে, আমরা কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো এই অনুষ্ঠানের মাধ্যমে, যাতে সমাজকে আমরা পরিষ্কার করতে পারি এবং দুর্নীতিটা যতটা সম্ভব সংবাদ মাধ্যমে কাজ করে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরে সাফ করতে পারি। এটাই কিন্তু আমাদের প্রধান টার্গেট এবং প্রধান লক্ষ্য। ডক্টর দাস, আপনাকে যেটা আমি নেক্সট জিজ্ঞেস করব, এই যে এখনো পর্যন্ত আন্দোলন চলছে, স্বাস্থ্য ভবন অভিযান চলছে, লালবাজার অভিযান দেখেছি, এখানে কি মানে এই যে আন্দোলনে জুনিয়র ডাক্তাররা আছে, রাত তখন মহিলারা বিশেষ করে রাস্তায় বেরোচ্ছেন, এই যে স্বতঃস্ফূর্ততা, এটা কি রিজেম্বল করে? আফটার অল উই ডিমান্ড জাস্টিস, আমি প্রথমেই অনুষ্ঠানে বলেছি, কি রিজেম্বল করে বলে আপনি মনে করেন? দেখুন, এই ঘটনার ক্ষেত্রে এই 14 তারিখ রাত দখলের কথা বললেন, রাজনীতির রং ভুলে গিয়ে, ধর্ম ভুলে গিয়ে, জাতি ভুলে গিয়ে এই রাজ্যের সব মানুষ জেলাতে এবং আমাদের এই শহরে পথে নেমেছিল। কেন? সুবিচারের আশায়। এই যে বারবার আপনি বলছেন না, উই ডিম্যান্ড জাস্টিস, আজও এটা আমাদের দাবি। উই ডিম্যান্ড জাস্টিস, এটা নাগরিক সমাজের দাবি। আমাদের নাগরিক সমাজে রাজনৈতিক বিশ্বাস আছে, রাজনৈতিক ধারণা আছে, কিন্তু সেটাকে অবলম্বন করে এই আন্দোলন শুরু হয়নি। এই আন্দোলন শুরু হয়েছে যে দুর্নীতির কথা বারবার বলছেন, সেই দুর্নীতিকে বন্ধ করার জন্যে, দুর্নীতিকে গলা টিপে মারার জন্যে। তার কারণ সংবাদ মাধ্যমই সব থেকে সদর্থক ভূমিকা নিতে পারে। কারণ আমরা ফোর্থ স্টেট, আমরা ডেমোক্রেসির চতুর্থ স্তম্ভ। আমরা আঙুল তুলে দেখাতে পারি দোষ কাদের, কোথায় সম্ভাবনা রয়েছে, কারা অপরাধী। সত্যি কথা বলতে কি বলুন তো, আজকে ডাক্তাররা যে প্রশ্ন তুলছে, আমরা একবারও তার বিরুদ্ধে কোনো কথা বলতে পারি না, এ তো তার ন্যায্য দাবি। কিন্তু একথা মনে রাখতে হবে, ডাক্তাররা যখন দিনের পর দিন কাজে যোগ দিচ্ছেন না, উচ্চ বিচারালয়, সুপ্রিম কোর্ট তাদের অনুরোধ করছেন, তাদের নির্দেশ দিচ্ছেন, তাদের ডেডলাইন দিয়েছিলেন কাজে জয়েন করার জন্যে, তারপরেও তারা জয়েন করছেন না। দেখুন, তিলোত্তমার মৃত্যুর দায় প্রশাসনকে নিতে হবে, পুলিশকে নিতে হবে, সরকারকে নিতে হবে। একই সঙ্গে তার প্রতিবাদে যে একের পর এক মৃত্যু ঘটছে, ডাক্তারের সাহায্য পাচ্ছে না, তার দায় কে নেবে? ডাক্তাররাও তো মানবিক। ঠিক। আপনি বিশ্বাস করুন, প্রত্যেকটা সরকারি হাসপাতালে সকালবেলা যদি দেখেন, এই আরজিকর হাসপাতালে 78B, 91, 91C এই বাসে যখন মানুষ নেমে হাসপাতালে যায়, নিম্ন মধ্যবিত্ত পরিবারের, তাদের আশ্রয় বেসরকারি হাসপাতাল নয়, ওই সরকারি হাসপাতাল। একদমই। ডাক্তাররা যদি একটু মানবিক হয়, আমরা সবাই নাগরিকরা তাদের আন্দোলনে পাশে থাকব, দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবো। কিন্তু ডাক্তারদের পরিষেবাটা আজ আমাদের অত্যন্ত জরুরি। এখানে ডক্টর দাস, কিন্তু অনেক মানুষ বলছেন, অনেক মানুষ কিন্তু এটা বলছেন, আন্দোলন যদি আজ উঠে যায়, কোনোভাবে যদি আন্দোলন থেকে তারা সরে আসেন, তাহলে কিন্তু এই যে স্বতঃস্ফূর্ততা মানুষের, দিনের পর দিন আমরা সামনেই দুর্গাপুজো, এবং দুর্গাপুজো নিয়েও কিন্তু অনেক কন্ট্রোভার্সি ইতিমধ্যেই চলে এসছেন। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, আমরা সবাই জানি, এবং এই দুর্গাপুজোর জন্য কিন্তু আমরা প্রত্যেকে সারা বছর অপেক্ষা করি, বাচ্চা থেকে শুরু করে সবাই। নতুন জামা প্যান্ট, নতুন জামা কাপড় পরে বেরোনো, প্যান্ডেল হপ করা, বাইরে খাওয়া দাওয়া,
ফ্যামিলি গেট টুগেদার, আমরা কি না করি দুর্গাপুজোতে ডক্টর দাস। দেখুন, দুটো কথা বলে আপনি দুটো বিষয় তুললেন। একটা হচ্ছে এই আন্দোলন যদি ডাক্তারদের থেমে যায় তাহলে সুবিচার পাবে। ঠিক। প্রথম কথা হচ্ছে আমরা কখনোই ডাক্তারদের আন্দোলন থামার বিপক্ষে নয়। কাজে যাওয়া মানে ডাক্তারদের ডিউটি শিফটিংয়ে। একটা বৃহত্তর আন্দোলনে কিছু জন তো কাজে জয়েন করতে পারে, একদমই, তারপরে তো আন্দোলনটা চলতে পারে। আমরা আরেকটা মৃত্যু চাইছি না, আমরা সিস্টেমের কারণে, দুর্নীতির কারণে আরও একাধিক মৃত্যু হোক এটা চাইছি না। আমরা চাইছি ডাক্তারদের সুরক্ষা দিক রাষ্ট্র, রাজ্য, ডাক্তারদের যা যা দাবি আছে সেই দাবি মেনে নেওয়া হোক। যে দাবি সিস্টেমের যে ঘুণ ধরা সেটাকে নিরাময় করে এবং সেই সঙ্গে সঙ্গে স্বাস্থ্য পরিষেবাটা চালিয়ে যেতে পারে। একটা ভাবুন তো, একটা জাতির মেরুদণ্ড কি? শিক্ষা আর স্বাস্থ্য। যদি কোনো জাতির শিক্ষা এবং স্বাস্থ্যতে ঘুণ ধরে যায়, সে জাতি মাথা তুলে উঠতে পারে? আরেকটা কথা বলবো, আপনি দুর্গাপুজোর কথা বললেন, সত্যিই তো দুর্গাপুজো আমাদের উৎসব, দুর্গাপুজো আমাদের আবেগ। বলেন্দ্রনাথ ঠাকুর একটা জায়গায় বলছেন, উৎসব মানুষকে মহৎ হতে শেখায়। একদমই। তাহলে তাই যদি হয়, আমরা এই মন খারাপ নিয়ে হয়তো আড়ম্বর করব না, কিন্তু পুজোটা তো করব। এবং সত্যি কথা বলতে কি, পুজো না করে কি এই সমস্যার সমাধান হবে? আপনি ভাবুন তো, একটু আগে আপনি উৎসবের ব্যাপ্তির কথা বলছিলেন। আমাদের রাজ্যে কত মানুষের রুটি রোজগার, অর্থনীতি এই দুর্গাপুজোর উপর দাঁড়িয়ে থাকে। একদম। তারা কোথায় যাবে? তাদের অপরাধ কি? কদিন পরে তো তারাও বলবে, উই ওয়ান্ট জাস্টিস, উই নিড জাস্টিস। তাদের কাছে জাস্টিস যেমন গুরুত্বপূর্ণ, দুবেলা দুমুঠো খাওয়াটাও কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। সুতরাং আমরা আন্দোলনটা করব, দাবিটা করব। আমাকে বলছিলেন একটা পুজো কমিটির প্রতিনিধি যে আমরা এবার খাওয়া দাওয়ার ব্যবস্থা রাখছি না। আমি নিজে নিউ টাউনের একটা পুজোর সঙ্গে যুক্ত সরাসরিভাবে, সেখানে মিটিংয়ে বললেন যে আমাদের খাওয়াটা বন্ধ করা যায় না। আমরা বলি যে না, খাওয়া বন্ধ করা যায় না, আমরা তো 24/7 প্রতিদিন বাড়িতে আমাদের জীবনযাপনের জন্য খাই। দুর্গাপুজোর দিনটা সবাই একসঙ্গে খাবো এবং প্রতিবাদ করব এই দুর্নীতির বিরুদ্ধে, এই অন্যায়ের বিরুদ্ধে। পুজো বন্ধ করে নয়, উৎসবের আড়ম্বর কমিয়ে পুজোর মঞ্চে, পুজোর মাঠেই একে অন্যকে বলবো যেখানে দুর্নীতি হবে প্রতিবাদ করব, কিন্তু পুজো বন্ধ করব না। বেশ ডক্টর দাস, আমাদের সেই প্রথমেই যে আপনাকে জিজ্ঞেস করেছিলাম নীতি দুর্নীতি, আচ্ছা এই যে দুর্নীতি চলছে এবং ডক্টর সন্দীপ ঘোষ রেসপেক্টেড প্রাক্তন অধ্যক্ষ আরজি কর মেডিকেল কলেজ, বর্তমানে সিবিআই কাস্টাডিতে, আমি যেটা আপনাকে জিজ্ঞেস করবো তার যেই নেক্সাস টোটাল, ডক্টর অভিক দে বাই নেম আপনারা সবাই জানেন, ডক্টর পূর্বাক্ষ বিশ্বাস, বিরূপাক্ষ বিশ্বাস এবং বাদবাকি যাদেরকে সাসপেন্ড করা হলো, আমাদের প্রশ্ন, আম জনতার প্রশ্ন, এই সমাজের প্রশ্ন বলা যায়, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদের সামনে তুলে ধরছি যে এতদিন পর কেন সাসপেনশন ডক্টর দাস? এটাই সব থেকে বড় কোয়েশ্চেন মার্ক। এটা অন্যায়। এবং এই যে আমরা অনুষ্ঠানের নামকরণ করেছি নীতি নির্ণয় না দুর্নীতি, এই নীতি নির্ণয় তো তারাই করেছিলেন এবং এটা তো তাদেরই মেনে চলার কথা ছিল, কিন্তু তারপর এই দুর্নীতি এতদিন ধরে কিভাবে হলো ডক্টর দাস? এবং তারপর সাসপেনশন যখন হলো, এত কিছু হওয়ার পর সাসপেনশন কেন, কি বলবেন? অবশ্যই এটা ভুল সিদ্ধান্ত। যখন সে প্রথম চাকরি থেকে চাকরি ছাড়তে চাইলেন, তাকে আবার প্রাইস পোস্টিং, যে স্বাস্থ্য ভবন দিয়েছে, যে স্বাস্থ্য অধিকর্তা দিয়েছে, এটা চরম অন্যায় হয়েছে। মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা হয়েছে, একটা দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হয়েছে। এটা না হলে সরকার এবং প্রশাসনের পরে নাগরিক সমাজের ভরসা অনেকটা বাড়ত। কিন্তু কেন ডক্টর দাস এই দুর্নীতি কেন? আমি যা বললাম, ন্যায়কে এইভাবে খুন করে দুর্নীতি, সিস্টেমটাকে ভাঙা, এটা কিসের? এটা ক্ষমতা, এটা রাজনৈতিক পাওয়ার, সেটাকে কাজে লাগানো। আমার মাথায় কারোর হাত রয়েছে, যাই বলে আমি এই অদৃশ্য হাত, এই অদৃশ্য হাত যতদিন না সরবে, আর যতদিন না প্রশাসনের সঙ্গে রাজনীতি, পুলিশের সঙ্গে রাজনীতি সম্পৃক্ত হয়ে যাবে, ততদিন আমরা এই দুর্নীতি ভাঙতে পারবো না, রোধ করতে পারবো না।
রাজনীতি বিচ্ছিন্ন ব্যাপার, প্রশাসন আলাদা, পুলিশ আলাদা, তাদেরকে নিরপেক্ষভাবে বিচ্ছিন্নভাবে কাজ করতে দিলে দুর্নীতি দমন করা অনেক সহজ হবে। বেশ, আপনি নেক্সট কি দেখছেন? অর্থাৎ আমরা প্রত্যেকেই, অর্থাৎ সংবাদ মাধ্যম থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু রাত দখল একটা নতুন আন্দোলন, যে আন্দোলন অন্তত আমার ক্যারিয়ারে আমি কোনোদিন দেখিনি, অনেকেই বলেছেন এই রকম আন্দোলন কিন্তু প্রথমবার হয়তো পিরিয়ডিকভাবে কিন্তু এখনো পর্যন্ত চলছে, যেখানে মহিলারা রাস্তায় নামছেন, মহিলারা স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নামছেন, সেই ছবি আপনারা দেখেছেন। এবং তাদের একটাই কথা যে একটি মেয়ে তার কর্মস্থলে ডক্টর দাস একটি গভর্নমেন্ট হসপিটাল, তার কর্মস্থলে দাঁড়িয়ে 36 ঘন্টা ডিউটি করার পর ব্রুটালি রেপড অ্যান্ড মার্ডার্ড। হ্যাঁ, সেখানে স্বতঃস্ফূর্ত আন্দোলন। নেক্সট আপনি কি চোখে দেখছেন, কি হতে পারে বলে আপনি মনে করেন? দেখুন, আমি এই আন্দোলনকে সম্মান করি, রেসপেক্ট করি। যে জন আবেগ, যে মাস হিস্টেরিয়া তৈরি হয়েছে, এই জন আবেগকে আইন দিয়ে রোধ করা যাবে না, কারণ এই আবেগটা দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের আবেগ, এই আবেগটা মানবিক আবেগ। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, এর সঙ্গে কোনো না কোনোভাবে রাজনীতি যখন যোগ হয়ে যাচ্ছে, তখন কিন্তু কোথাও একটা মনের মধ্যে আশঙ্কা জাগছে, সত্যিই আমরা সুবিচার পাবো তো, জাস্টিস পাবো তো, নাকি শাসক দল বিরোধী দল তাদের রাজনৈতিক ডিভিডেন্ডের জন্যে এই আন্দোলন চালিয়ে যাবে। আমার প্রত্যেকটা রাজনৈতিক কর্মীদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যে আপনারা কিছুদিনের জন্যে রাজনৈতিক পতাকাকে ফেলে দিন, সরিয়ে রাখুন, যত্নে রাখুন। আপনাদের মানবিক যে আইডেন্টিটি, যে পরিচয়, সেটাকে নিয়ে রাস্তায় নামুন। শুধুমাত্র এই দুর্নীতির বিরুদ্ধে রাজনৈতিক বেনিফিট নেওয়ার চেষ্টা করবেন না, মানবিক বেনিফিট নেওয়ার চেষ্টা করুন। সব দুর্নীতি বন্ধ হবে, এটা আমাদের বিশ্বাস। কারণ আমরা বিশ্বাস করি এই দুঃসময় থেকে সুসময়ে মানুষই পৌঁছে দেবে মানুষকে। এই আন্দোলনে মানুষই শেষ কথা। আপনারা অ্যানালাইজ করতে সুবিধা হবে, অ্যানালিসিস করতে সুবিধা হবে। শাসক দলের একজন নেতা তিনি বলেছেন যে জুনিয়র ডাক্তার যারা আন্দোলন করছেন, যেহেতু সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট আপনারা প্রত্যেকে জানেন 5টার মধ্যে তাদের কাজে যোগ দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছিল, যেটা তারা মানেননি, দেশদ্রোহী বলছেন। শাসক দলের একজন নেতা বলছেন জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন করছেন দেশদ্রোহী। ডক্টর দাস কি বলবেন? না, আমি ডাক্তারদের কখনো দেশদ্রোহী বলি না, কারণ ডাক্তাররা পরিষেবা দেন। আমাদের বিপদের দিনে তারা আমাদের কাছে ঈশ্বরের প্রতিনিধি হয়ে আসেন। তাদের আবেগ আছে, তাদের দাবি আছে, তার মধ্যে যুক্তি আছে। তারা দেশের বিরুদ্ধে কথা বলছে না, রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলছে না। তাই সুপ্রিম কোর্টও তাদেরকে বলছে কাজে জয়েন করতে, রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন কাজে জয়েন করতে। না, যদি কোনো নেতা বলে থাকেন যারা বলছেন সঠিক হচ্ছে না, আমরা যদি ডাক্তারদের রেসপেক্ট না করি, তাদের দাবিগুলোকে যদি সম্মান না করি, তাহলে তো একটা সুব্যবস্থা, দুর্নীতিমুক্ত ব্যবস্থা আমরা কোনোদিনই দেখতে পাবো না। খালি লড়াই হবে, রাজনীতির লড়াই, আর একের পর এক প্রাণ যাবে। বেশ, আপনি অনেক ক্ষেত্রে কিন্তু পলিটিক্যাল অ্যানালিসিসও খুব করে এসছেন এবং আমরা জানিও সেই কথা। এই পার্টিকুলার ইস্যু আমরা আবারও বলবো অরাজনৈতিক, এবং এই ব্রুটাল মার্ডার এবং রেপের আমরা কিন্তু বিচার চাই। আমরা সংবাদ মাধ্যমে কিন্তু আসল তথ্য দর্শকদের জানাতে চাই, কোনো পলিটিক্যাল, কোনো রাজনৈতিক দলের ঝান্ডা নিয়ে নয়। একদম শেষ প্রান্তে এসেছি ডক্টর দাস, সেটা জিজ্ঞেস করবো, আগামী দিনে আমরা চাইবো পুজো কাটুক, এবং পুজো ডেফিনেটলি এটাও বলবো যে ঘটনা ঘটেছে সব কিছু ভুলে কিন্তু হয়তো আমরা আগের মতো পুজো সেলিব্রেট করতে পারবো কি পারবো না, সেটা মানুষের নিজের বিবেকের ওপরে কিন্তু আমরা ছেড়ে দেবো। কিন্তু যেটা আমি সর্বশেষভাবে আপনাকে জিজ্ঞেস করবো, হোয়াটস নেক্সট ডক্টর দাস, কী হতে যাচ্ছে? পরবর্তী হিয়ারিং চলতেই থাকবে নাকি কোনো একটা সিনপসিসে আমরা আসতে পারবো? দেখুন, ভারতের বিচার ব্যবস্থায় এই ধরনের মামলার ক্ষেত্রে খুব তাড়াতাড়ি তার বিচার পাওয়া যায় না, এর আগেও আমরা দেখেছি। কিন্তু বিচারের উপর আমাদের ভরসা রাখতে হবে এবং আমরা চাইবো খুব তাড়াতাড়ি। আর একটা অনুরোধ আমি একটু আগেও বলেছি, যে রাজনৈতিক ডিভিডেন্ড পাওয়া, শাসক দলও যেন রাজনীতি না করে, বিরোধীরাও যেন রাজনীতি না করে। কারণ মনে রাখতে হবে, এটার সুবিচার পেলে
এই দুর্নীতির মুখ বন্ধ করতে পারলে আমাদের প্রশাসনেরই সুবিধা হবে। আগামী দিনে যে নির্বাচন আসছে 2026-এর নির্বাচন, সেই নির্বাচনে বিরোধী দল যদি এটাকে ইস্যু করে তাহলে শাসক দলও এই বিষয়টা নিয়ে রাজনীতি করবে। এখানেই সংখ্যা জাগে, এখানেই সেই শিরদাঁড়া নিয়ে আমাদের বলতে হয় যে প্রত্যেকের শিরদাঁড়া সজাগ রেখে একদম শুধুমাত্র অন্যায় আর দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করুন, রাজনীতি নয়। রাজনীতির পেশাকে গুরুত্ব দেবেন না, মানবিকভাবে এর মোকাবিলা করা হয়। সবশেষে একটা কথা বলা আপনার উচিত, বিচার দরকার, রাজনীতি নয়। সুবিচার চাই, রাজনীতি নয়। একদম। রাজনীতিকে টাটা বাই করে মানবিক বৈশিষ্ট্য নিয়ে, অর্থাৎ মানবিক আবেদন থেকে প্রত্যেকের কাছে করজোড়ে আমাদের প্রার্থনা, বিচারের জন্যে আপনারা প্রার্থনা করুন, রাজনীতির জন্য নয়। বেশ, আমাদের সময় নেই, আদারওয়াইজ আমরা হয়তো আরও এলংগেট করতাম। অনেক ধন্যবাদ ডক্টর দাস আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। আর আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের এই অনুষ্ঠান অর্থাৎ নীতি নির্ণয় না দুর্নীতি, নীতি নির্ণয় না দুর্নীতি কিন্তু চলতেই থাকবে। এবং যেখানে দুর্নীতি আমরা দেখব, সমাজের যেখানে আমরা দুর্নীতি দেখব, আমরা আপনাদের সামনে তুলে ধরবো এবং প্রতিবাদ জানিয়ে তুলে ধরবো। আমরা পরবর্তী এপিসোড নিয়ে আসবো এবং ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। আর আপনাদের চোখ থাকুক শুধুমাত্র ট্রাইব টিভি বাংলার পর্দায়। নমস্কার।